জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির ৩৬ দিনের আয়োজনের শুরু। চীন মৈত্রীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত না হওয়া সরকারের ব্যর্থতা। হত্যার বিচার সংস্কারে নতুন দেশ গড়ার আহ্বান রাজনৈতিক দলের। ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। যথাসময়ে নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণা। দিনের ভোট রাতে করার দায় স্বীকার সাবেক সিইসি নুরুল হুদার। বললেন ২০১৮ সালের নির্বাচন ছিল প্রহসনমূলক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। আর শুরুতেই জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক সভার উদ্বোধন করেন তিনি। বিএনপি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা। এই আয়োজনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, ঠিক এই মুহূর্তে কি ধরনের আলোচনা সেখানে চলছে এবং কোন কোন নেতাকর্মীরা এ পর্যন্ত বক্তব্য রেখেছেন, সব বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকের এই অনুষ্ঠানের ৪ ঘন্টা শেষ হয়েছে। ৩টার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেছেন। এখন এই ৪ ঘন্টা পর কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। তার আগে মিত্র দলের নেতারা কথা বলেছেন। মির্জা ফখরুল আসলে এই ১ বছরে জুলাইয়ের যে বছর যে অনুষ্ঠান, সেখানে শহীদদের কথা স্মরণ করছেন এবং তিনি ভারাক্রান্ত এই যে অনুষ্ঠানের প্রেক্ষাপট পুরো বিষয়টা তুলে ধরছেন। এবং বিএনপি মহাসচিব মঞ্চে ২ মিনিট আগে কথা শুরু করেছেন এবং তিনি পুরো বিষয়টা বলছেন। আজকের এই আলোচনা সভা, তার উদ্দেশ্য, গত বছরের ৫ আগস্ট এবং বিএনপির ভূমিকা, ছাত্রদের ভূমিকা, এই পুরো আন্দোলনের সময় পরিস্থিতিটা কি হয়েছে, সবকিছু তিনি কথা বলছেন এবং খুব মনোযোগ দিয়ে সবাই কিন্তু বিএনপি মহাসচিবের কথা শুনছে। তিনি একজন খুব সুবক্তা এবং গুছিয়ে কথা বলা মানুষ এবং যারা দর্শক হিসেবে আছেন এখানে জুলাই অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যরা রয়েছেন, পেশাজীবী নেতারা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন, আন্দোলনে যায় যেসব দলগুলো অংশ নিয়েছিল, এছাড়া বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। সবাই আসলে শুনছেন। সবকিছু মিলিয়ে যেটা আমি বলতে পারি, অনুষ্ঠান শেষের দিকে আজকের এই আলোচনা সভা দুপুর বেলা ৩টায় শুরু হয়েছে এবং ৩টা থেকে একটা দীর্ঘ আলোচনা সভার মধ্যে আমরা রয়েছি। এর মধ্যে অধিকাংশ যারা কথা বলেন তারা বলেছেন শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেছেন, সমমনা দলের নেতারা কথা বলেছেন, বিএনপির ২জন স্থায়ী কমিটির সদস্য কথা বলেছেন, মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদ এখন কথা বলছেন দলের মহাসচিব। এরপর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কথা বলবেন এবং দলের যে প্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে, এমনটা কিন্তু আমাদের এখান থেকে এই অনুষ্ঠানের যে আহ্বায়ক রুহুল কবির রিজভী জানিয়েছেন। সেই মুহূর্তে ভেবে তার
ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। এই মুহূর্তে আমরা যেমনটি জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার দুদিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্যও তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি। বলেছেন গণতন্ত্রের কথা, আপোষহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্যটা। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি। আমাদের ১৭০০-র বেশি মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় ২০,০০০ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় ৭০০ জন আমাদের ছাত্র দলের ছেলে, যুব দলের ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সরাসরি ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্রের নয়া বন্দোবস্তের জন্য গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। সবাইকে সাথে নিয়ে ১৩ আগস্ট ঢাকায় প্রবেশের ঘোষণাও দেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এরপর পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন রংপুরের আবু সাঈদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেখানেই ছুটে এলেন ছাত্র আন্দোলনের নেতারা। এনসিপির নেতারা শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের কবরে। সাথে ছিলেন আবু সাঈদের স্বজনরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে নয়া বন্দোবস্তের জন্য এত মানুষের আত্মত্যাগ তা বৃথা যেতে দেবে না এনসিপি। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, এজন্য সাধারণ মানুষের কাছে যাবেন তারা। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু সাঈদের পরিবার। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনেরও দাবি তাদের। অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাই না, যাই অপরাধী তারাই বিচার হোক। আমরা তো দেখি নাই, আমরা তো ৩০-৩৫ কিলো দূরে। যাদেরা ওখানে ছিল, যাদের ওরা সমপাঠী ছিল, তাদেরা তো দেখছে। ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়লো আবু সাঈদের নামে স্লোগান দিয়ে। সেই আবু সাঈদকে এই ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে বাতিল করা, তার জন্য এটা একটা চরম অপমানজনক। রংপুরের পথসভার পাশাপাশি গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে এবি পার্টি। উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও তার সন্তান আরিয়ানা কাজী। 18 জুলাই যাত্রাবাড়িতে নিহত হন নাজমুল কাজী। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ নাজমুল কাজীকে চিকিৎসা করাতে দেয়া হয়নি বলে দাবি করেন তার স্ত্রী। মেয়ে বাবা ছাড়া বড় হলেও দেশে শান্তি চান তিনি। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক, কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে জানান মাহমুদুর রহমান। যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানায় গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, পরাজিত ফ্যাসিস্টরা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই ঐক্যের প্রতীক, যেখানে বাধা আসবে সেখানেই জুলাইকে তুলে ধরা হবে। প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী কর্মসূচি শেষ হবে 5 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে যাতে স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী কর্মসূচি। 5 আগস্ট পর্যন্ত মাঝে মধ্যে বিরতি দিয়ে এসব কর্মসূচি পালিত হবে। এর নাম দেয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। কর্মসূচির অংশ হিসাবে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই শহীদদের প্রধান স্টেক হোল্ডার দাবি করে সরকারকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে শহীদ পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। দুপুরে রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে চলমান রাজনীতি প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। তিনি আরো বলেন, দুটি দল বাদে বাকি সব দলই ঐক্যবদ্ধে পৌঁছাতে পেরেছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা পিআর সিস্টেমে নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানান। আলোচনা শেষে শহীদদের রুহের শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। চলতি মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা না হলে আগস্টের 3 তারিখ সচিবালয়ে কফিন মিছিল নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। বিকালে জুলাই সনদের দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে বিকালে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এতে অংশগ্রহণ করেন জুলাই যোদ্ধা সহ আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, রাজনৈতিক কোনো দলের কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকারের কাছেও জুলাই সনদ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে লাল মার্চ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। কাকরাইল মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় পদযাত্রাটি। পরে কর্মসূচি ঘোষণা করে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাসব্যাপী 15 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও সরকার কথা রাখেনি। এটি অভ্যুত্থানকারী জনতার সাথে প্রকাশ্য গাদ্দারি। জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি উল্লেখ করে তারা বলেন, বিশেষ কোনো দলের কাছে দেশের ক্ষমতা বর্গা দেয়া চলবে না। সরকার ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চলছে বলে অভিযোগ করেন বক্তারা। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের শিক্ষকরা জুলাই অভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী নীল দলের শিক্ষকদের পুনর্বাসন করছেন তারা। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সেই সাথে দ্রুত জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া না হলে কঠোর কর্মসূচির কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই অভ্যুত্থান দমনে হত্যার নির্দেশ, মরণাস্ত্রের ব্যবহার সহ 5 অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার শুনানির প্রথম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির সুনির্দিষ্ট অপরাধের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি এসব অভিযোগ সঠিক নয়। প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতা শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ দ্বিতীয়বারের মতো সরাসরি দেখতে পেল পুরো জাতি। এদের অভিযোগ গঠনের শুনানিতে শেখ হাসিনা ও তার 2 প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা সুনির্দিষ্ট 5টি অভিযোগের বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগগুলো হলো গত বছরের 14 জুলাই গণভবনে বসে বক্তব্য দিয়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যায় উস্কানি ও প্ররোচনা দেন, মারণাস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করে দেন হত্যার নির্দেশ, রংপুরে আবু সাইদকে হত্যা করা, 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 5 জনকে হত্যার পর এবং 1 জনকে জীবিত অবস্থায় আগুন দেয়া হয়। এসব অভিযোগে 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের অভিযোগ 1400 জনকে হত্যায় 3 লাখের বেশি গুলি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কেবল ঢাকাতেই ব্যবহার হয় 95,000 গুলি। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী অক্সিলিয়ারি ফোর্সেস তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োগ করা আইনজীবী আমির হোসেন এদিন শুনানি না করে প্রস্তুতির জন্য 15 দিন সময় আবেদন করলে আদালত 1 সপ্তাহ সময় দেন। আগামী 7 জুন পরবর্তী শুনানি। তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এদিকে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল বাবুনকে আদালতে হাজির করা হলেও তার আইনজীবী জানান অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে তার কোনো বক্তব্য নেই। আমি কোনো সাবমিশন রাখছি না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়ে সিইসি জানান, নিরপেক্ষ অবস্থান থেকে 2 জন আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে অত্যন্ত আন্তরিক, জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, যথাসময়ে শিডিউল ঘোষণা করা হবে। ইসি পুনর্গঠন প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনো ফ্যাসিস্ট সরকারের কমিশন নয়, এটি গণ অভ্যুত্থানের পরবর্তী কমিশন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। আপনারা যেটা শুনছেন দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই 2টা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। 2018 সালের একাদশ সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল, দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় তিনি 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন। গত 22 জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রাকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ, বিশেষ করে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিকামী জনগণকে অভিনন্দন জানাই। গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগের সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম, খুন, অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদী মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় কখনোই ভুলবে না, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই না। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ,
বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম, খুন, অপহরণ, নির্যাতনের, নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত ১.৫ দশকের গুম, খুন, অপহরণের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনেই বিএনপির কমপক্ষে ৪২২ জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০,০০০-এর মতন মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ১,০০০-এরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। মাত্র ৩৬ দিনেই ৪ বছরের শিশু আব্দুল আহাদ, ৬ বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে ১৩৬ জনের বেশি শিশু শহীদ হয়েছেন। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ই নভেম্বরের আধিপত্য বিরোধী দাবেদার মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের মতন হাজারো লাখো মানুষ অকাতরে জীবন দিয়েছেন, হতাহত হচ্ছেন আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না। তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। ১০৫ বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর থেকে এই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন হয়।
52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ আর সবশেষ 24-এর গণ অভ্যুত্থান। জাতির সকল ক্রান্তি লগ্নে মুক্তির নেতৃত্ব এসেছে এই বিশ্ববিদ্যালয় থেকে। এবার 105 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগের বছর জুলাইয়ে যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানের যে আমাদের মূল লক্ষ্যগুলো ছিল, সেগুলো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে যুগ যুগ ধরে বাংলাদেশের মধ্যে ছড়াইতে থাকে। তখন আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ দেখব, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখব, একটি নতুন বিশ্ববিদ্যালয় দেখব। দিবসটি উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের র্যালি বের হয়, পরে টিএসসিতে কেক কেটে এবং পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি জানান, শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। সবাইকে সাথে রাখা, জাতি, ধর্ম, বর্ণ, মতবাদ নির্বিশেষে সমস্ত মানুষকে সাথে নিয়ে এ প্রতিষ্ঠান তার কনভিনিং পাওয়ার ইউজ করে একটি বড় জাতীয় মঞ্চ তৈরি করতে চায়। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট সহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দূর করতে হবে, সেই সঙ্গে জোর দিতে হবে শিক্ষা ও গবেষণায়। দেশের যত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা আদর্শ মডেল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে। গবেষণার দিক দিয়ে যেন জোর দেয় বেশি। আর যেসব সমস্যা আছে হলগুলোতে, মেয়েদের হল নিয়ে অনেক সমস্যা আছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার রাজনীতি হোক এবং রাজনীতির নামে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আর কোনো সংঘাত না হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলার তজুমউদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। রবিবার দুপুরে উপজেলার কামারপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীর নারীর স্বামী জানায়, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী ঝন্ডা বেগমের সাথে দেখা করতে যান রুবেল। এ সময় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, তার সহযোগী আলাউদ্দিন ও ছাত্রদলের রাসেল সহ 6 থেকে 7 জন তাকে আটকে রেখে দ্বিতীয় স্ত্রীকে 4 লাখ টাকা দেওয়ার দাবি করে। টাকা না দেয়ায় রাতভর তার উপর নির্যাতন চালায় তারা। খবর পেয়ে প্রথম স্ত্রী স্বামীকে ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে আসলে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী 999-এ ফোন দিয়ে পুরো ঘটনা জানালে তজুমউদ্দিন থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর আরও 5 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিগত কয়েক বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর ফাঁকির সুযোগ দিয়ে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে এনবিআর-এর সদস্য লুৎফুল আজিম, এলটিইউ এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, গোয়েন্দা সেলের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন, কর অঞ্চল 16 এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার তারেক হাসান। এসব কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নিয়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেন বলে জানায় দুদক। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করেন বলেও অভিযোগ আছে। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে এই মুহূর্তে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের
সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বিএনপি চেয়ারপারসনের ভার্চুয়াল বক্তব্যে। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।